ঢাকায় একটা নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন নাঈম সাহেব, কিন্তু সেই শুরুটা যথার্থ হলো না। এই পরিবর্তিত সময়ে ঢাকায় থাকা কতটা ঠিক হবে সেই নিয়ে চিন্তায় পড়েছিলেন তিনি। যদিও অন্য কোথাও যাওয়ার ব্যাপারটা আদৌ কম বিপদসংকুল নয়। মসজিদের ওই ছেলেটির সঙ্গেই শেষ পর্যন্ত আলোচনা করলেন তিনি। দেখুন জনাব, এই মাহলে আপনি হিন্দুস্তানের যেখানেই যান না কেন সমস্যা আপনাকে ধাওয়া করবেই। কিন্তু আপনি যে বাচ্চার কথা বলছেন, ওর পড়াই লেখাই এখানে ভালোই হবে। তার উপর এই জায়গায় আপনার অনেকদিন পেহচান আছে। সব দিক থেকে ভেবে দেখলে এই বিচক্ষণ ছেলেটি ভুল কথা বলেনি। হিন্দুস্তানের আর যে কোনো জায়গার থেকে বাংলাদেশ অনেক বেশি সুরক্ষিত, অন্তত তার কাছে। তৌফিকের পড়াশুনোর বিষয়টাই তাকে সবচেয়ে বেশি ভাবাতে শুরু করল। মুর্শিদাবাদে আজকাল পড়াশুনোর চল হয়েছে, ওটা এখন রাজধানী শহর। তার উপর কাশিম বাজারের দিকে বহুবি ব্যবসা হচ্ছে কাঁচা রেশম নিয়ে। দিশি ফিরিঙ্গি সব রকমের কারোবারীরা ওখানে ঘাঁটি গেড়েছে। মসজিদের ছেলেটিকে তৌফিকের ব্যাপারে খুব বেশি কিছু বললেন না নাঈম সাহেব। হাজার হোক, ওর সাথে ততটাও জান পেহচান নেই তার। তৌফিক ওর এক দুঃসম্পর্কের আত্মীয়ের ছেলে। আত্মীয় জঙ্গে মারা গেছে। তার শেষ ইচ্ছে ছিল একমাত্র ছেলেটাকে যেন নাঈম সাহেব পড়ালেখা শিখিয়ে নিজের হাতে করে মানুষ করেন। তাই তিনি তৌফিককে ঢাকায় নিয়ে এসেছেন। নাঈম সাহেব এইরকম একটা বানানো গল্প তৈরি করলেন তৌফিকের পরিচয় দেওয়ার জন্য। পড়াশুনোর ক্ষেত্রে এই ছেলেটি এক্কেবারে তরুণ। একে জিজ্ঞেস করে অনেকটা সুবিধে হতে পারে ভেবে সেদিন বিকেল বেলা তৌফিককে মসজিদে নিয়ে এলেন তিনি। বিকেলের নামাজ শেষ করার পর তৌফিককে নিয়ে ছেলেটির সঙ্গে আলোচনায় বসলেন নাঈম সাহেব। ছেলেটির নাম নাসিব। খুব অল্প সময়ে তৌফিকের সঙ্গে ভাব জমিয়ে নিল সে। ছোট্ট তৌফিকের ঢাকায় এসে পর্যন্ত কৌতূহলের শেষ নেই। এটা কি ওটা কি বলে মাথা খারাপ করে দিচ্ছে সবার। ওর জড়তার ভাব অনেকটাই কেটে গিয়েছে এখন। নতুন জায়গায় নতুন ভাবে সে এর মধ্যেই অনেক বেশি স্বচ্ছন্দ হয়ে উঠেছে। ওদিকে নাঈম সাহেব জানতে পেরেছেন ইমামের অনুপস্থিতিতে নসিব নামের ছেলেটি মসজিদের বিভিন্ন বিষয়ে দেখাশোনা করে। হয়তো ওই আগামী ইমাম হবে। এত অল্প বয়সে এইরকম গুরু দায়িত্ব কাঁধে নিয়ে একটা মানুষ যে এইভাবে প্রাণ খোলা থাকতে পারে তা দেখে অবাক হন নাঈম সাহেব। নাসিবের প্রতি তার একটা স্নেহের অনুভূতি ছিলই, সেটা এখন পুরো দস্তুর ভালো লাগায় পরিণত হয়ে গেল। আপনি ওকে কি রকম পড়াশোনা করাতে চাইছেন জানা? ওর কথা শুনে মনে হলো যে খানিকটা বিদ্যে ওর আছে। নাসিব জিজ্ঞেস করে। নাঈম সাহেব কিছুক্ষণ চুপ করে থাকার পর উত্তর দেন, হ্যাঁ, পড়াই লেখাইয়ের দিকে ওর ঝোঁকটা নতুন কিছু ব্যাপার নয়। ভাগ্যের ফেরে সেটা আটকে ছিল। আমি চাই ও বাদশাহের দরবারে কাজে লাগবে এরকম পড়াশুনো করুক। এই সময়ে সরকারি কাম জানা না থাকলে খুব মুশকিলে পড়ে যাবে বেচারা। ফের তো ওকে মক্তবে পড়াশুনো করানো দরকার। আপনি কি ঢাকায় থেকে পড়াশুনো করানোর কথা ভাবছেন? তাছাড়া তো আর অন্য কোনো উপায় নেই নাসিব। তুমি কি বলো? ঢাকায় থেকেও পড়াই লেখাই বখুবই শিখবে জানাব। তবে আপনি যদি সত্যি আমার কথা জানতে চান, আমি বলবো মুর্শিদাবাদের কথা। ওখানে কাম ধান্দার মৌকা ভি অনেক বেশি, আর সরকারি কাজকর্ম এখানে তো খুব বেশি আর হয় না জানাব। সে তো আপনি জানেনই। মুর্শিদাবাদের নবাবের দরবারের আশেপাশে থাকলে ওর কাছে সুযোগও অনেক আসবে। এবার আপনি বিচার করুন। নাঈম সাহেব গভীর চিন্তায় ডুবে যান। আজকাল মুর্শিদাবাদের কথা সবাই বলছে। সব দিক থেকে ঢাকার চেয়ে মুর্শিদাবাদ অনেক বেশি উপযুক্ত হবে বলে তাঁরও মনে হয়। কিন্তু একেবারে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলতে খানিকটা বাধে তার। এরকম একটা নতুন জায়গায় গিয়ে পড়লে তিনি নিজে কতটা মানিয়ে নিতে পারবেন তাও একটা চিন্তার বিষয়। এইসব আলোচনার মধ্যে তৌফিক এসে পড়ে। খালা, আমি শহরটা একটু ঘুরে দেখব, তুমি আমায় নিয়ে চলো না, এখানে আর ভালো লাগছে না। নাসিব চাচা ভি আমাদের সাথে চলুক, আমি তো এখানকার কিছুই চিনি না, আমি জায়গাটা একটু ঘুরে দেখতে চাই। তৌফিকের বায়না শুনে হেসে ফেলে দুজনেই। এই জটিল সময়ে খুঁটিনাটি আলোচনার মধ্যে এই বাচ্চাটার নিষ্পাপ মন যেন একটা দমকা বাতাস।
সমস্ত জটিলতা ধুয়ে মুছে পবিত্র করে দেয়। ওরা দুজন তৌফিককে নিয়ে বেরিয়ে পড়েন। এতদিনে নাঈম সাহেব তৌফিককে শিখিয়েছেন তাকে খালা বলে ডাকতে। সম্পূর্ণ অপরিচিত একজন লোককে নিজের একমাত্র আত্মীয় হিসেবে মেনে নেওয়ার রাস্তাটা সহজ ছিল না তৌফিকের কাছে। নাঈম সাহেবের সঙ্গে ওর সম্পর্কটাও এইভাবেই পৌঁছেছে সবার কাছে। তৌফিককে আগেই জানানো হয়েছে সেটা। জঙ্গে মারা যাওয়ার গল্পটা শুনে তৌফিকের আব্বাজানের কথা মনে পড়েছিল। না চাইতেই চোখ থেকে দুফোঁটা জল বেরিয়ে এসেছিল তৌফিকের। আচ্ছা, আব্বাজান কোথায় আছে এখন? সবাই বলে জঙ্গের ময়দানে যারা মারা যায় তাদের জন্য বেহেশতের জায়গা ফাঁকা। আচ্ছা, তৌফিককে ছেড়ে আল্লাহর কাছে থাকতে মন চায় ওর আব্বাজানের? কখনো মন কেমন করে না? মাঝে মধ্যে এই আল্লাহ লোকটাকে বড় বেরেহম মনে হয় তৌফিকের। সব কিছু জেনে শুনে ওকে ওর আব্বাজানের থেকে দূরে সরিয়ে রেখেছে। নিজের আব্বার কথা, অতীতের কথা এখনো সেভাবে নাঈম সাহেবকে বলেনি তৌফিক। তিনি শুধু জানেন তৌফিক নিজামতের কোনো এক ফৌজির সন্তান। ওদিকে নাঈম সাহেবের সঙ্গে এই আত্মীয়তার সম্পর্কের মাঝে তৌফিকের সচেতন ভাবনা চিন্তা একেবারে প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছে। নাঈম সাহেব যে ওকে টাকা দিয়ে কিনেছেন সেটা দিব্যি বুঝতে পারে তৌফিক, কিন্তু এত কিছু বুঝেও ও এই সময়টার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। যাবতীয় কষ্টগুলো মনের মধ্যে চাপা দিয়ে রাখার চেষ্টা করছে। ওর কোনো একভাবে মনে হয়েছে চোখের জল ফেলা মর্দের কাজ নয়। এই দুনিয়ায় বেঁচে থাকতে গেলে একজন মর্দ হয়ে উঠতে হবে। যত খারাপই হোক এই নাঈম সাহেবের সঙ্গে আত্মীয়তার সম্পর্কটা মেনে নিতে হবে। আর কিছু না হোক এই লোকটা ওকে খেতে পড়তে দেয়, ওকে নিয়ে চিন্তা করে। তৌফিক বোঝে এই অবস্থায় সে যতটুকু পেয়েছে তা অনেক, আর এর মূল্য না দেওয়া বোকামি। পাল খেড়ে মনে হয় তার। আর পাঁচটা জাগতিক ব্যাপারে উদাসীন নাঈম সাহেবের তৌফিককে নিয়ে এই ভাবনা চিন্তাগুলো নিজের কাছেই বড় অদ্ভুত লাগে। তবু এখন এই পথ ছাড়া অন্য কোথাও গতি নেই। নিয়তি তৌফিককে মুর্শিদাবাদের দিকে টেনে নিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। আল্লাহ সেখানে তার জন্য কি ঠিক করে রেখেছেন তা আমাদের জানা নেই, কিন্তু এই ঘন ঘটার সময়টা সুগম নয় এটুকু নিশ্চিত। তৌফিক কি আদৌ এই দুর্গমতার জন্য প্রস্তুত?